আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। থাম্বনেল দেখে বুঝে গেছেন কথা হবে বাংলা একটি সিনেমা নিয়ে যেটার নাম এই তুই কে? মালিক। এই সিনেমাটাকে আমি যদি তুলনামূলকভাবে বহুল প্রতীক্ষিত সিনেমা বলি তাহলে কিন্তু ভুল হবে না। বহুদিন পর আরিফিন শুভকে বড় পর্দায় দর্শক দেখতে পেরেছে এই সিনেমার মাধ্যমে। তার আগে সে কিন্তু একটা লম্বা গ্যাপ দিয়েছে। এই যে লম্বা গ্যাপের পরে আরিফিন শুভর কেরিয়ারে এটাকে বলা যায় যে একটা কামব্যাক। তো আরিফিন শুভ মালিক সিনেমাটাকে আসলে কি হিসেবে নিজে নিয়েছিলেন, কেন এই সিনেমায় কাজ করলেন সেটা তিনি খুব ভালো বলতে পারবেন। আমরা যারা দর্শক তারা কিভাবে এই সিনেমাটাকে প্রথম থেকে গ্রহণ করেছিলাম, মালিক আসতেছে, এই সিনেমাটা কেন আসতেছে, আরিফিন শুভর কামব্যাক সিনেমা হিসেবেই তো আসতেছে। ঠিক যেরকমটা দীর্ঘ একটা বিরতি মাস অ্যাকশন সিনেমার ক্ষেত্রে পশ্চিমবঙ্গের সুপারস্টার দেবের ক্ষেত্রে আমরা দেখেছিলাম। দীর্ঘদিন পর খাদান সিনেমার মাধ্যমে একটা কামব্যাক হয়েছিল দেবের। তারপর কিন্তু পরপর আরো কয়েকটা সিনেমা তিনি উপহার দিলেন এবং সেগুলো কিন্তু মাস অ্যাকশন ঘরানার সিনেমাই ছিল। তো সেই জায়গা থেকে আমিও ভেবেছিলাম যে মালিক হতে যাচ্ছে আরিফিন শুভর কেরিয়ারে একটা টার্নিং পয়েন্ট। শুধু আরিফিন শুভ কেন, সেখানে আরেকজন হিরোইন কাজ করতেছে আমাদের বাংলাদেশের, যে হিরোইনের মাঝে অপার সম্ভাবনা থাকা সত্ত্বেও তিনি কেন যেন আড়ালেই থেকে যান। হ্যাঁ, বিদ্যা সিনহা মিমের কথা বলতেছি। শাকিব খানের সাথে জুটি হতে পারতো দুর্দান্ত একটা, সেটা হয় নাই। কেন জানি হয় নাই, সেই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে যখন মালিক সিনেমাটা দেখলাম এবার আমি বুঝে গেছি কেন হয় নাই। হ্যাঁ, অ্যাটলিস্ট এটা একটা উৎকৃষ্ট উদাহরণ হতে পারে মালিক সিনেমা, যে কেন শাকিব খানের সাথে বিদ্যা সিনহা মিম এখন নিয়মিত কাজ করেন না বা জুটি হিসেবে আমরা তাকে পেলাম না। একদম শুরু থেকে শুরু করি। সাইব চন্দন মালিক সিনেমার পরিচালক। এই পরিচালকের সিনেমা এর আগে আমি দেখি নাই, সম্ভবত কয়েকটা সিনেমা নির্মাণ করেছেন। আপনারা যদি নাম জেনে থাকেন কমেন্ট বক্সে জানাবেন। পরিচালক হিসেবে আমার কাছে তিনি একেবারে নতুন, তার কাছে আমার চাওয়া পাওয়ার কিছু নেই। চাওয়া পাওয়ার যা ছিল সেটা আরিফিন শুভর কাছে, চাওয়া পাওয়ার যা ছিল বিদ্যা সিনহা মিমের কাছে, এখানে মিশা সওদাগর আছে মিশা সওদাগরের কাছে। তো এদের উপরে ডিপেন্ড করেই আমি এই সিনেমাটা দেখলাম। ঈদের কমপক্ষে 3 দিন আগে একটা সিনেমার প্রচারণা টিমের তরফ থেকে একদম কমপ্লিট হয়ে যাওয়া উচিত আমি মনে করি। যেটা মাত্র 1 সপ্তাহেরও কম সময় আগে মালিক সিনেমার টিম থেকে অফিসিয়াল পোস্টার আরিফিন শুভর হাতে হ্যান্ড ওভার করে, তারাও শেয়ার করে, আরিফিন শুভ শেয়ার করে। মানে এটা হইল কোনো কিছু? কতদিন পর একটা মাসি অ্যাকশন ঘরানার সিনেমা নিয়ে ব্যাক করতেছে, তার মার্কেটিং এর এই অবস্থা, এই করুণ অবস্থা। মানে দর্শক জানেই না, 1 সপ্তাহ আগেও দর্শক জানে না যে মালিক সিনেমাটা কি সিনেমা হলে আসবে নাকি আসবে না। এ থেকেই কিন্তু একটা মেসেজ দর্শকের কাছে চলে আসে যে সিনেমাটা খুব একটা ভালো হওয়ার সম্ভাবনা কম। যেই সিনেমাটার মার্কেটিং এ তারা এফোর্টই দিচ্ছে না, সেই সিনেমা তারা কতটা যত্ন সহকারে বানাইছে সেটা নিয়ে একটা প্রশ্ন থেকেই যায়। তো এবার সরাসরি চলে যাই সিনেমার প্রসঙ্গে। একটা মাস অ্যাকশন ঘরানার সিনেমার ক্ষেত্রে 3টা বিষয় দর্শকদের খুব আকর্ষিত করে। 1 নাম্বার হচ্ছে হিরো বা প্রোটাগনিস্টের স্ক্রিন প্রেজেন্স, অর্থাৎ বলার ধরন, চলার ধরন, টোটালি সোয়াগটা কেমন, স্ক্রিনে আসলেই গুজবাম্প ফিল হয় কিনা। আরিফিন শুভ এমন একজন হিরো, হাইটের দিক থেকে বলি, ফিজিকের দিক থেকে বলি, বলিউডের হিরোদের সাথে কিন্তু যায়। বর্তমানে বাংলাদেশি সিনেমাতে এই ধরনের হিরো খুবই বিরল, যার এত দুর্দান্ত একটা ফিজিক আছে। ফিজিকটা অ্যাকশন সিনেমার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে বলার ধরন। বলতে পারেন যে ডায়লগ ডেলিভারি কোন হিরোর সব থেকে বেশি বেটার, সেই হিরো এগিয়ে থাকবে ফিজিক যেমনই হোক। উদাহরণস্বরূপ আপনি ধরতে পারেন তামিল তেলুগু সিনেমাগুলা বা মালায়ালাম সিনেমার কথা। তাদের অ্যাকশন সিনেমাগুলা আমরা খুব পছন্দ করি। কেন করি? তাদের পেটে ভুঁড়ি থাকে, তাদের দেখতে কিন্তু মনে হয় মধ্যবয়স্ক। কত কত সিনেমার হিরোকে চুল সব পেকে গেছে। ধরেন কমল হাসান একটা সিনেমা করতেছে, অ্যাকশন সিনেমা। ধরেন আরো অনেক সিনেমার হিরো, যেমন ধরেন বিজয় থালাপতির কথা যদি ধরেন, তার কি খুব ভালো ফিজিক? চলে টাইপ ফিজিক। যেটা বলতেছিলাম, বলার ধরনটা খুবই গুরুত্বপূর্ণ। তাদের সিনেমায় তাদের যে ডায়লগ গুলো থাকে সেগুলোকে আপনি কিন্তু তাদের কণ্ঠে শুনতেছেন না, তারপরেও আপনার ভালো লাগে। অর্থাৎ ডায়লগটা রাইট করা হয় ওইভাবে, সেন্স অফ হিউমার থাকে। তাদের ডায়লগ শুনলে আপনার ভেতরে গুজবাম্প না হয়ে পারবেই না। ডাবিং আর্টিস্ট ভালো নেওয়া হয়, সব মিলিয়ে তারা হিট করে। মাস অ্যাকশন ঘরানার সিনেমায় চোখে চোখে যতটা কথা হয় তার থেকে বেশি মুখে মুখে কথা হয়। হিরো মারতেছে আর ডায়লগ দিতেছে, হিরো আইসাই একটা ডায়লগ দিতেছে, ভিলেন একটা ডায়লগ দিতেছে, এবং সেই ডায়লগ গুলা দর্শকের মুখে মুখে থাকবে যখন সিনেমাটা দেখা শেষ হবে। ওই ব্যাপারটা কি মালিক ঘটাইতে পারছে? আমি জানি না অন্যদের কাছে কি মনে হবে। আমি সিনেমাটা দেখার পরে ফিল করছি কিচ্ছু হয় নাই ভাই। আরিফিন শুভর একটা নিজস্বতা
আমি এখানে আশা করছিলাম, কারণ এর আগে সে অ্যাকশন সিনেমায় কাজ করেছে। এর আগের অ্যাকশন সিনেমাগুলো ভালো ছিল, মুসাফির, ব্ল্যাক ওয়্যার, গল্পের কোনো আগামাথা ছিল না, অ্যাটলিস্ট এই সিনেমার থেকে তো ভালো ছিল। ঢাকা এটাকে সে ভালো করেছে, এগুলো অ্যাকশন সিনেমাই ছিল। এইটা আবার একটু অ্যানাদার লেভেল অ্যাকশন সিনেমা, তো মানে এখানে একজন গ্যাংস্টার টাইপ একাই এসে সব মেরে টেরে একদম শেষ করে দিচ্ছে। কিছুটা বলতে পারেন যে কেজিএফ, তুফান যে লেভেলের যে টাইপ অফ সিনেমা ছিল, ওই টাইপ অফ সিনেমাই তো মালিক। তো আমার মনে হয় যে আরিফিন শুভ বেশি ভালো করতে যেয়ে বেশি খারাপ করে ফেলছে। যেহেতু দীর্ঘদিন পর সে অ্যাকশন সিনেমা নিয়ে হাজির হচ্ছে, তার আরো ভেবে চিনতে পরিচালক বাছাইয়ের ক্ষেত্রে বলি, সেটা স্টোরি বাছাইয়ের ক্ষেত্রে বলি, আরো অনেক সচেতন হয়ে কিন্তু আমাদের সামনে আসার কথা। তো এখানে আমার কাছে বারবারই ফিল হচ্ছিল সে মান্না রাম্মাজানকে কপি করতেছে। হোমাস দিতেই পারে, সেটা ভালো বিষয়, নিজস্বতা থাকতে হবে। মান্নাকেই কপি করতে হবে, মান্না যেভাবে বলতো সেভাবেই বলতে হবে। মান্নার চরিত্র বাদশা তার মায়ের সাথে 22 বছর ধরে কথা বলে না। 22 বছর পর আমার আব্বা জান আমার সাথে কথা কইতেছে। আপনি এখানে আপনার মায়ের সাথে 20 বছর ধরে কথা বলেন না, আম্মা আজকে 20 বছর ধরে আমার সাথে কথা কয় না। একটু পরে সেটা 15 বছর হয়ে যায়। গত 15 বছর ধরে আপনি আমার সাথে কথা বলেন না। এগুলো দোষের কিছু না, আমি ওগুলা ধরতেছি না। মালিকের মাও কেন বাচ্চার মায়ের মতো হুবহু একই আচরণ করবে? নবাব, মেয়েটাকে পৌঁছে দিয়ে এসো। নবাব, আমাদের টেন্ডার নিয়ে কোনো খুনাখুনি, রক্তারক্তি হবে না। জব্বার, ওকে বলে দে। জব্বার, ওকে পাগলামি করতে না কর। জব্বার, ওকে বল। মান্না এক লিজেন্ড ছিল। মান্নার সাথে কোয়ার্টিস্ট হিসেবে তার মায়ের ক্যারেক্টার প্লে করেছিল শবনম, না কি যেন একটা নাম ছিল তার, ভুলে গেছি। পাকিস্তান আমলের অভিনেত্রী ছিলেন উনি, কিংবদন্তি অভিনেত্রী। উনি ছিল অন্য লেভেলের। ওই লেভেলের অ্যাক্টিং আসলে কি সম্ভব বর্তমানে শিল্পীদের দিয়ে? সেটা সম্ভব না। এক্ষেত্রে নিজস্বতা থাকা দরকার, সেই নিজস্বতা আমি খুঁজে পাই নাই। নায়িকার কথা যদি বলি, সিনেমাটা মুক্তির আগে বেশ কয়েকটা ভিডিও এই সিনেমা নিয়ে আমি করেছিলাম। সেগুলোতে বিদ্যা সিনহা মিমকে আমার খুব ভালো লেগেছিল। আমি বলেছিলাম যে এবার লুকটা দুর্দান্ত লাগছে, কেন শাকিব খানের সাথে একে জুটি হিসেবে আমরা দেখি না? ভালো তো, হাইট ভালো, ফিজিক ভালো। তবে আমি আসলে ওই জায়গাটাতে ভুলেই গিয়েছিলাম যে বিদ্যা সিনহা মিম অভিনয়ে অতটা ভালো এখনো বলা যাবে না। হ্যাঁ, যথেষ্ট ঘাটতি আছে, অনেক কিছু শেখার আছে। অভিনয় শেখার কোনো অভিনেতারই শেষ নাই, কিন্তু আমার কাছে মনে হয় যে মিনিমাম একটা লেভেলে যাওয়ার পরে তারা সিনেমায় আসা উচিত। এখানে আরিফিন শুভও যেরকম অভিনয়টা ঠিক মতো করতে পারে নাই, বিদ্যা সিনহা মিমের অভিনয়টাও আমার মন ছুঁইতে পারে নাই। আমার কাছে মনে হয়েছে আরিফিন শুভ হইতে চাইছে মান্নার বাদশা চরিত্রটা, বিদ্যা সিনহা মিম কোথাও গিয়ে শাবনূর হওয়ার চেষ্টা করতেছিল, আরিফিন শুভর সাথে কেমিস্ট্রি জমায় তোলার চেষ্টা করতেছিল। একটা সিনে দেখছিলাম যে একটু পাগলামি করে, ক্যামেরার সামনে লুক দেয়, আবার দৌড় দিয়ে, যে এই সিনগুলাতে না সে যেটা হওয়ার চেষ্টা করছে সেটা হইতে পারে না। দেখেন, নিজস্বতা যাদের থাকে তারা কতটা উতরে যায়। যেমন নিজস্বতা ছিল সালাউদ্দিন লাবলুর এখানে ভিলেন ক্যারেক্টার প্লে করার ক্ষেত্রে, নিজস্বতা ছিল এখানে মিশা সওদাগরের, সে কিন্তু দুর্দান্ত করেছে। বাদ বাকি যতগুলা অ্যাক্টর অ্যাক্ট্রেস এই সিনেমায় কাজ করেছে তাদের মধ্যে নিজস্বতা খুঁজে পাই নাই। ইনক্লুডিং আমি বলবো যে আরেকজন ছিল, সে খুব ভালো অ্যাক্ট্রেস, বাট সে এখানে কিছুই করতে পারে নাই। মনিরা মিঠুর কথা বলতে চাই। মনিরা মিঠু অবশ্য ভালো অ্যাক্ট্রেস হইলেও কিছু কিছু প্রজেক্ট আমার তার দেখা হয়েছে যেগুলাতে সে কিছুই করতে পারে না। আমার মনে হয় এখানে মেকার্সদের তরফ থেকেও কিছু ভুল আছে, যেমন ডায়লগ রাইটিং এর ব্যাপারটা খুব একটা ক্যাচি ছিল না। প্রত্যেকটা ডায়লগই আমার কাছে ওয়েস্ট মনে হয়েছে। ছোট ছোট আরো কয়েকটা ক্যারেক্টার আছে, ভিলেন ক্যারেক্টার, প্রচুর ভিলেন এই সিনেমায় আছে। প্রায় 4 থেকে 5টা আপনি ধরতে পারবেন যে ভিলেন রূপে হাজির হবে আপনার সামনে। মিশা সওদাগর আর সালাউদ্দিন ছাড়া আর একটারও আপনার ভিলেন মনে হবে না, মনে হবে যে এরা অভিনয় করতেছে। অ্যাকশন কোরিওগ্রাফি যাচ্ছে তাই ভাই, হতাশ, পুরোপুরি হতাশ। এই জায়গাটাতে আমি একটা অ্যাকশন সিনেমা দেখার সময় যদি আমার ঘুম ধরে, তাহলে সে অ্যাকশন সিনেমা না দেখাই ভালো। প্রত্যেকটা সিকোয়েন্স স্লো করে দিছে, শুধু স্লো করে দিলেই কি অ্যাকশন হয়? আর এই দেখেন আমাদের অ্যাকশন হিরোর কাণ্ড দেখেন। ভাইরে, এই বান্দা এই একটা স্টাইলই শিখছে। কখন একটা অ্যাকশন দৃশ্যে ঘুষি মারার সময় স্লো করতে হবে আর কখন ফাস্ট করতে হবে, এইটুকু সাধারণ জ্ঞান যদি কোনো মেকার্সদের না থাকে, তাহলে তারা অ্যাকশন সিনেমা না বানিয়ে নাটক বানাক, সেটাই বরঞ্চ
বাংলা সিনেমার স্বার্থে কাজ করা হবে। টোটাল ভিজুয়াল কেমন ছিল, কালার গ্রেডিং কেমন ছিল, এই ব্যাপারটাও কিন্তু একটা মাসি অ্যাকশন ঘরানার সিনেমার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। কালার গ্রেডিংটা প্রিমিয়াম ফিল দিছে, আবার মাঝে মাঝে মনে হয়েছে যে যেখানে সূর্যের আলোর দরকার নাই সেখানে কৃত্রিম ভাবে আলো তৈরি করতে গেছে। পুরো সিনেমা দেখার সময় আলোর যে আলো ছায়ার যে একটা ন্যাচারালিটি সেটা আমি ফিল করতে পারিনি। মনে হয়েছে সব সময় মাথার উপরে একটা করে লাইট দিয়ে রাখছে, সবার চুল লাল লাল হয়ে আছে। ভাই এইটা কি ভাই? আমি এই সিনেমার প্রত্যেকটা ডিপার্টমেন্ট নিয়ে সমালোচনা করার জায়গা দেখতেছি, ইতিবাচক বিষয় খুব কমই আছে। মানে ইতিবাচক কি আছে আমি সেটা খুঁজে পাইতেছি। ইতিবাচকের মধ্যে একটা গান আছে ভাই, গানটা আমার খুবই ভালো লাগছে, এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এইটাই আর কি, আর কিছু আমার খুব একটা মনে ধরে নাই। এই সিনেমার শেষের দিকে একটা গতানুগতিক ধারা এখানে বজায় রাখা হয়েছে, সেটা হচ্ছে যে মেশিন গান শাকিব খানের তুফান থেকে শুরু হয়েছিল, তারপর অনবরত, এটা বাংলা সিনেমার ক্ষেত্রে ধরলাম আর কি, তুফান থেকে শুরু হয়েছিল, সেটা খুব ভালোভাবে তারা এখানে দেখানোর চেষ্টা করছে, সেটাও পারে নাই। ট্রেলারে যখন দেখছিলাম তখন মনে হয়েছিল যে না, যেহেতু তুফান গেছে, শরীফুল রাজের আরেকটা সিনেমা ইনসাফ গেছে, বরবাদ গেছে, সিয়াম আহমেদের রাক্ষস গেছে, এই সব সিনেমায় যেহেতু মেশিন গানের প্রচলন হয়ে গেছিল, এইগুলাতে যেহেতু পরপর এই মেশিন গান দেখানো হয়েছে, ওইটা একটা ট্রেন্ডের রূপ নিয়েছিল, সেহেতু আমি মনে করেছিলাম যে এই সিনেমায় এসে হয়তোবা মেশিন গানের ব্যবহারটা আরো প্রপার ভাবে করবে, কিন্তু না, ভিএফএক্স এর অবস্থা কেরাসিন ভাই, করুণ দশা। যেখানে আপনার বাজেট সীমিত, সেখানে আপনি কেন এমন কিছু করতে যাবেন যেটা দেখতেই মেকি মেকি লাগবে, যেটা দেখতেই মনে হবে যে কৃত্রিম? এগুলোর কোনো দরকার ছিল না, কোনো কিছুই হয় নাই ভাই। এগুলো এই অ্যাডাপ্ট করতে যাই বা অনুকরণ করতে যায় যে একবারে নকল করে ফেলে, এগুলা আসলে পোষাই না। তো যাই হোক, নায়িকার সাথে নায়কের কেমিস্ট্রিটা অ্যাটলিস্ট জমা উচিত ছিল, সেটাও জমে নাই। কারণ তাদের অভিনয়, তাদের পারফরমেন্স দেখলে ভাই কি বলবো। আরিফিন শুভ হইতে চাইছিল মান্না, বিদ্যা সিনহা মিম হইতে চাইছিল শাবনূর। এন্ড আমার কেন জানি মনে হইতেছে বাংলাদেশের সিনেমা গল্পগুলো রাইট করার ক্ষেত্রে এআই অথবা এআই যদি নাও হয়, তাও ধরেন যে অন্য দেশের সিনেমাগুলোকে বেশি ফলো করা হচ্ছে, যার কারণে নিজস্বতা হারাচ্ছে। ধরেন একটা গল্পে ইমোশনাল সিকোয়েন্স, সেটাও আরেক দেশের আরেকটা সিনেমা থেকে কপি করতে হবে, বা নিজের দেশেরই একটা লিজেন্ডারি সিনেমা সেটাকে টান দিতে হবে, এর তো কোনো প্রয়োজন আসলে নাই। মৌলিকতা থাকতে হবে ভাই। বর্তমানে আমাদের চোখের সামনে সব সিনেমা উন্মুক্ত, ইন্টারনেটের যুগ। এমন না যে নতুন প্রজন্মের ছেলেরা পুরাতন প্রজন্মের সিনেমা থেকে বঞ্চিত, তারা ওইগুলা সম্পর্কে জানে না, ওগুলা দেখাইলেই আমরা নতুন সিনেমা মনে করে গিলবো, দেখবো। মানদত্তা আমলের সিনেমা থেকে শুরু করে সম্প্রতি রিলিজ হওয়া সিনেমা আমাদের হাতের নাগালে, তাহলে আমরা কোন দুঃখে এই সমস্ত অনুকরণ প্রিয় নির্মাতাদের কাজ দেখতে ভালোবাসবো? আমাকে এই উত্তরটা দেন। তাও যদি সেটা প্রপার ভাবে মেক করতে পারতো। আপনি চিন্তা করেন, আম্মাজান কত বছর আগের সিনেমা, সেই সিনেমা দেখার সময় এখনো গুজবাম্প ফিল হয়। ওইভাবে মেক করছে ভাই, মেকার্স ওইভাবে মেক করছে, হিরো ওইভাবে ডেলিভারি দিছে তার ডায়লগ, সেখানে হিরোইন যথেষ্ট ভালো করছে, সেখানে মায়ের ক্যারেক্টার প্লে করছে যে সে অনবদ্য করছে, ভিলেনের কথা কি বলবো, মাস্টারপিস, ডিপজল। সেখানে আপনি যদি এই সিনেমাকে দাঁড়া করাইয়া দেন, তাহলে এটা কোনো সিনেমা হয়েছে কি? আসলেই হয় নাই। সো আমার যেটা মনে হয় যে নিজস্বতা থাকা উচিত ছিল, কোনো হোমাসের দরকার ছিল না, ওই আম্মাজানের ক্যারেক্টার টান দেওয়ার কোনো দরকার ছিল না। সৃজনশীলতা না থাকার কারণে এই সিনেমাটা ভালো করতে পারলো না। আফসোস নিয়ে বলতে হচ্ছে, আরিফিন শুভর কামব্যাকটা হইল না মালিক সিনেমার মাধ্যমে। এখন হয়তো অনেকে বলতে পারেন যে ভাই আপনি আরিফিন শুভর কাজ দেখেন নাই, আরিফিন শুভ ওয়েব সিরিজের দুর্দান্ত কাজ করছে, ওইটা আমি দেখছি ভাই। আমি বলতেছি যে মাস অ্যাকশন ঘরানার সিনেমার ক্ষেত্রে আরিফিন শুভর ফিজিকটাকে আমরা প্রপার ভাবে কাজে লাগাতে পারতেছি না মেকার্সরা। আরিফিন শুভ নিজেকেও আবিষ্কার করতে পারতেছে না ঠিক যতটা আবিষ্কার করা উচিত ছিল, ঠিক যতটা নিজেকে এক্সপ্লোর করা উচিত ছিল। তো যাই হোক, এই সিনেমা সম্পর্কে ফাইনাল ভার্ডিক্ট তো বুঝতেই পারতেছেন। 10-এর মধ্যে এই সিনেমাকে আমি দয়া মায়া কইরা 3 দিলাম। কমেন্ট বক্স স্বাধীনতার জায়গা, কমেন্টে আপনারা আপনাদের মন্তব্য জানান, আপনারা এই সিনেমাটাকে 10-এর মধ্যে কত দিবেন।